দলকে কড়া বার্তা দিলেন দলের নেতা কর্মীদের যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, আমরা লড়াই করব, কেউ লোভ করবেন না। আসলে এতদিন তো কাটমানির টাকা তুলে মোটামুটি সবাই যেমন গুছিয়ে নিয়েছেন, উনি ওর পরিবার গুছিয়ে নিয়েছেন। ইলেকট্রাল বন্ডের সমস্ত দুর্নীতি প্রায় 1600 কোটি টাকা জমা পড়েছে। এখন চার্টার প্লেনে করে ঘুরতে কোনো অসুবিধে হয় না। এই দেখে ওর নিচের তলা যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে কর্মী ছিলেন, যারা কাটমানি শুরু করেছিলেন, নতুন হাতে খড়ি হচ্ছিল, তাদের উনি বললেন যে আর করো না বাবা, যা করেছো। সেই জন্যেই বলছেন যে আর তৃণমূল কংগ্রেস মোটেই তোলাবাজ নয়। এই কথা বলার মধ্যে দিয়ে তিনি প্রকৃতপক্ষে স্বীকার করলেন যে ওর দলটা তোলাবাজির সঙ্গেই যুক্ত। বলছেন যে বিত্তবান লোক নয়, দলে বিবেকবান লোক চান তিনি। বিত্তবানটা আর চান না কেন, ওর যা বিত্ত হয়ে গেছে। ধরুন 1600 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের, আরও বিভিন্ন জায়গা থেকে টাকা আসছে, চিট ফান্ডের টাকা ছিল, মোটামুটি সম্পত্তি ওর পরিবার যা করে নিয়েছেন। সুতরাং বিত্তের দিক থেকে উনি তৃপ্ত হয়ে গেছেন, এখন আর উনি বিত্ত চান না। এবং এই বছরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা যেমন কামিয়েছেন, শাহজাহান দেখছেন কি জয়ন্ত সিং দেখছেন, এরা আর কত আছে, এখন থামো, অনেক হয়েছে, এবার একটু বিরাম নাও, তারপর আবার নামবে। এই হচ্ছে নেত্রীর বার্তা। বলছেন যে আমি মানে কেউ যদি অপরাধ করে আমি নিজেই গ্রেপ্তার করব, এবং মানে একবারে কড়া বার্তা দিয়েছেন, বলছেন মহিলাদের সম্মান করবেন। উনি বলেছেন গ্রেপ্তার করবো। আচ্ছা, এত যে অপরাধ ঘটে গেছে, কাকে গ্রেপ্তার করেছেন উনি দেখান যে একটা গ্রেপ্তারও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে করেছে। যদি দেখাতে পারেন তাহলে বুঝবো উনি অন্ততপক্ষে 0.1% সৎ। যা গ্রেপ্তার হয়েছে আদালতের নির্দেশে, আদালতের আদেশে, আর জনরোষের মুখে দাঁড়িয়ে, এর বাইরে কোনো গ্রেপ্তার হয়নি। সাম্প্রতিককালে যে গ্রেপ্তারগুলো হলো, জয়ন্ত সিং থেকে শুরু করে সাদ্দাম, এগুলো গ্রেপ্তার, এটা কি পুলিশের স্বতঃপ্রণোদিত গ্রেপ্তার না বিক্ষোভের মুখে দাঁড়িয়ে গ্রেপ্তার? যখন জয়ন্ত সিং সৌগত রায় মদন মিত্রকে বলছেন গুলি মেরে উড়িয়ে দেব, সেই বিরোধ বাঁচাবার জন্য ওকে গ্রেপ্তার করে রক্ষা করা। পুলিশ মন্ত্রী হিসেবে উনি যা কেলেঙ্কারি করে গেলেন, এইরকম কেলেঙ্কারি ইতিহাস ভারতবর্ষে অন্য কোথাও নেই। একদম সাম্প্রতিককালে আমরা দেখলাম যে মহিলাদের অসম্মান করার এরকম বিভিন্ন ঘটনা সামনে আসছে, সেখানে তৃণমূলের সঙ্গে জড়িত, তৃণমূল ঘনিষ্ঠ এমন লোকদের নাম, তারা অভিযুক্ত। মমতা ব্যানার্জি কি সেই কারণেই স্পষ্ট বার্তা দিলেন যে মহিলাদের সম্মান করবেন? দেখুন, মহিলাদের অসম্মান করার প্রথম বার্তা উনি দিয়েছিলেন যেদিনকে একজন ধর্ষিতা নারীকে উনি বলেছিলেন ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। ওর আরেক সাংসদ বলেছিলেন ক্লায়েন্ট আর কাস্টমারের সম্পর্ক। এর থেকে চূড়ান্ত অসম্মান কী হবে? সে মহিলা আমাদের সঙ্গে রাস্তায় মিছিল করে বলেছিলেন আমি লজ্জিত নই, লজ্জিত হচ্ছে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কথা বলেছিলেন। উনি এমনই মহিলাদের সম্মান করেন যে উনি ধর্ষণের একটা রেট বেঁধে দিয়েছিলেন, যে 18 বছরের যদি ধর্ষিতা হয় কত টাকা হবে, 28 বছরের কত টাকা হবে, 48 বছরের কত টাকা হবে, এটা রেট বেঁধে দিয়েছিলেন। কী সম্মান করেছেন নারী জাতির প্রতি। একজন যখন ধর্ষিতা হয়েছেন তিনি বলেছিলেন ও তো সিপিএম বাড়ির, অর্থাৎ সিপিএম বাড়ির মহিলা ধর্ষিতা হলে পরে সেটা ধর্ষিতা নয়, সেটা অত্যন্ত সম্মানের। এবং আমি বলেছি ধারাবাহিকভাবে বলি, আজকে আপনার কাছে বলছি না, 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে যত ধর্ষণ, যত গুন্ডামি, যত বোমবাজি হয়েছে, প্রত্যেকটার পেছনে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত আছে। আমি তো ধারাবাহিকভাবে বলেছি, প্রত্যেকটি ঘটনা বিশ্লেষণ করলে প্রমাণ হয়ে যাবে। আজকে তিনি কথা বলছেন কেন? আজকে বিভিন্ন জায়গায় মহিলারাও কিন্তু ঝাঁটা হাতে নেমে পড়ছেন, সেক্ষেত্রেই উনি ভয় পাচ্ছেন, আর কিছুই না। মমতা ব্যানার্জি তাহলে ভয় পাচ্ছেন মনে হয় আপনার? অন্যদিকে বাংলাদেশের ঘটনা নিয়েও মমতা ব্যানার্জি মুখ খুললেন, বলছেন যে এটা ভারত সরকার বলবে বাংলাদেশ নিয়ে মন্তব্য যা করার, কিন্তু তিনি একটা বিষয় বললেন যে অসহায় যদি কেউ বাংলার দরজা খটখটায় তিনি আশ্রয় দেবেন। এটা নতুন কি? 71 সালে যখন বাংলাদেশে ওইরকম ওদের ওই ইসলামিক ফোর্স গণহত্যা করেছিল, তো পশ্চিমবঙ্গের মানুষ আশ্রয় দিয়েছেন, পশ্চিমবঙ্গ আশ্রয় দিয়েছে, ত্রিপুরা আশ্রয় দিয়েছে, আসাম আশ্রয় দিয়েছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, সাধারণ মানবিক মূল্যবোধ। আজকে আমি যদি অসহায় হয়ে আপনার কাছে আশ্রয় পেতে চাই, আপনি আশ্রয় দেবেন, যতই রাগ করুন না কেন। এই সাধারণ মানবিক মূল্যবোধটাকে যদি কেউ বাণিজ্যিকরণ করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে সে কত নিম্ন রুচির মানুষ।
বিজেপি অমিত মাল্যব্য বলছেন যে এই অধিকার মমতা ব্যানার্জিকে কে দিয়েছে, এটা তো কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেবে, মানে নাগরিকত্ব দেওয়া বা কাউকে এই আশ্রয় দেওয়ার বিষয়টা কেন্দ্র সরকার ঠিক করে। ওই আরেকজন ভদ্রলোক আছেন ওদের, যারা আবল তাবল কথা বলে মমতাকে উৎসাহিত করেন। নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন আসেনি তো, নির্বাচন আশ্রয় দেওয়া, আশ্রয় তো দেবেই। যদি কোনো মানুষ আক্রান্ত হয়ে, নিপীড়িত হয়ে, নির্যাতিত আমার রাজ্যে ঢুকে পড়েন, তাকে আমি দাঁড়ান কেন্দ্রীয় সরকারকে ফোন করছি, আপনার খিদে পেয়েছে দাঁড়ান, আমি অমিত মালবিয়াকে ফোন করছি, সে অনুমতি দেবে কিনা দেখি। আসলে ইডিওটিক কথা বলে এরা কী করেন, ইডিওটিক কথা বলে এরা নিজেদের অযোগ্যতা প্রমাণ করেন এবং মমতাকে মদত দিচ্ছেন এরা। বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি আমরা দেখছি, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? না, আমার বিশেষ কিছু প্রতিক্রিয়া না। বাংলাদেশের আন্দোলন যদি মূলত হয়ে থাকে মেধাভিত্তিক চাকরির জন্য, সেখানকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এরপরে শান্ত হয়ে যাওয়া উচিত। যদি শান্ত না হয় তাহলে বুঝতে হবে এই আন্দোলনের পেছনে অন্য কোনো চক্রান্ত আছে। কারণ ভারতবর্ষের পাশে একটা ধর্মনিরপেক্ষ দেশ বাংলাদেশ, অনেক ত্রুটি আছে হাসিনার, তিনি ত্রুটিমুক্ত নন, তার মধ্যে স্বৈরাচারী প্রবণতা আছে। এতৎসত্ত্বেও একটা ধর্মনিরপেক্ষতার যে মূল ধারা তিনি বজায় রাখার চেষ্টা করছিলেন, সেটাকে ভাঙার পরিকল্পনা হচ্ছে। যেমন ভারতবর্ষ ক্রমশ উগ্র হিন্দুত্ববাদের দিকে যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে দেখলে পরে একটা ছক কষে নেওয়া যায় যে আন্দোলনের পেছনে কী আছে এবং কেন আছে। সেই ছাত্র আন্দোলন থেকে ভারত বিরোধী স্লোগান উঠছে, এই বিষয়টাকে কীভাবে দেখতেই হবে? এই যে বললাম, ভারতে উগ্র হিন্দুত্ব, বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান, একই মঞ্চের কিন্তু আওয়াজ। এটা বিদ্বেষ তৈরি করো। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের আগে বিদ্বেষ ছড়িয়েছেন। আমি দেখেন কাঁওয়ার যাত্রা নিয়ে সেখানে যে বিদ্বেষের বার্তা ছড়ানো হয়েছে, ঠিক একই তো পাল্টা ওরাই করছে ওখানে, যে ভারত বিদ্বেষ করো। এখান থেকে এরা মুসলিম বিদ্বেষ, মানে এরা বাংলাদেশি বিদ্বেষ, পাকিস্তান বিদ্বেষ, ওটা ভারত বিদ্বেষ করো। এই গোটা রিজিয়নটাকে আবার অশান্ত করে ধর্মের নামে মানুষকে আবার বাস্তুচ্যুত করো। এই হচ্ছে পরিকল্পনা। যা বিজেপি করছেন অন্যান্য জায়গায় একই জিনিস হচ্ছে।